আমার সাউন্ড ক্লিয়ার আসছে? ওকে, একটু অ্যাড করে যাই, যারা জয়েন করছে করে যাক, তারপর শুরু হচ্ছে। চলো ক্লাসটা শুরু করছি। দেখো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের এখানে কি রয়েছে, সবাই কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ? আচ্ছা, দেখো ফার্স্ট কোয়েশ্চেন আছে সিইউকি এর লেখক কে? হু সিইউকি ওয়াজ অথর্ড বাই? কি অ্যান্সার হবে? সিইউকি মেগা ইন্ডিকার লেখক হচ্ছে মেগাস্টেরি। তাহলে সিইউকি লেখক বলো। সিইউকি হচ্ছে ফাইন। দেখো এখানে দেখো যে চারটে অপশন রয়েছে, সিইউকি, সিইউকি হচ্ছে হিউয়েন, ফুকুওকি হচ্ছে হিউয়েন, ফাইন। তাহলে এখানে দেখো যে চারটে, যেখানে যে চারটে অপশন রয়েছে, কথা কেটে যাচ্ছে। আচ্ছা, তাহলে সিইউকি, সিইউকি লেখককে, সিইউকি হচ্ছে হিউয়েন সাং এর লেখা, যিনি ভারতে এসেছিলেন 630 থেকে 645 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। এখানে সিইউকিটা লেখা হয়েছিল কি নিয়ে? সিইউকিটা লেখা হয়েছিল মেইনলি হচ্ছে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, পাশ্চাত্য নিয়ে। এবং এই যে হিউয়েন, হিউয়েন সাংকে বলা হয় কি? হিউয়েন সাংকে বলা হয় প্রিন্স অফ পিলগ্রিম। ঠিক আছে? এবং এই এখান থেকে যে তিনটে বাকি অপশন গুলো রয়েছে, যেমন ফাইয়েন, ফাইয়েনের লেখা হচ্ছে ফুকুওকি। এবং এই যে ফাইয়েন, ফাইয়েন কার সময়, কোন সময় ভারতে এসেছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে কিন্তু ফাইয়েন ভারতে আসে। এবং এখানে মেনলি বুদ্ধিস্ট কিংডম, এই ফুকুওকি যে ফাইয়েনের যেটা লেখা, সেখানে কিন্তু মেনলি বুদ্ধিস্ট কিংডম, এই রেকর্ডটা কিন্তু এই ফাইয়েনের লেখা থেকে আমরা পাই।
এবং থার্ড অপশন যেটা রয়েছে মেগাস্তিনিস। মেগাস্তিনিসের লেখা গ্রন্থের নাম কি? মেগাস্তিনিসের লেখা গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা। এখানে এই মেগাস্তিনিস ছিল সেলুকাস নিকোটার, এই সেলুকাস নিকোটারের দূত ছিলেন। এবং এখান থেকে মেনলি যে কাস্ট সিস্টেম, বর্ণ প্রথা সম্পর্কে কিন্তু এই মেগাস্তিনিসের লেখা ইন্ডিকা গ্রন্থ থেকে আমরা জানতে পারি। এরপর দেখা রয়েছে ইৎসিং। ইৎসিং কে ছিলেন? একজন পরিব্রাজক, যিনি সুমাত্রা দিয়ে ভারতবর্ষে, সুমাত্রা যে সাগর রয়েছে সেখান দিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছিলেন। এবং তিনি মেনলি যে বিনয় পিটকটাকে ট্রান্সলেট করেছিলেন এবং তিনি ছিলেন এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। তাহলে এখান থেকে আমরা এই ইনফরমেশন গুলো পেয়ে গেলাম। দেখো পরের কোয়েশ্চেন রয়েছে, সভা সমিতি আর দ্য টু ডেমোক্রেটিক ইনস্টিটিউশন অফ, সভা সমিতি কোন সময় ছিল? বলতে পারবে কেউ? বৈদিক যুগে, ঋগ্বেদিক আরিয়ান যুগের। তাহলে এই যে প্রাচীন ভারতের সভা এবং সমিতি দুটো গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল। এখানে সভা কি? সভা হচ্ছে গ্রামের বয়োজ্যেষ্ঠ এবং অভিজাত এবং পুরোহিতদের নিয়ে একটা বিভিন্ন অভিজাত পরিষদ, এবং সমিতির সাধারণ মানুষরা যেখানে প্রতিনিধিত্ব করত। পরের কোয়েশ্চেন দেখো আছে, ইন্ডিকা ওয়াজ রিটেন বাই, ইন্ডিকা লেখককে? মেগাস্তিনিস। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে মেগাস্তিনিস। কোয়েশ্চেন নাম্বার 4, দ্য ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান অফ এনসিয়েন্ট ইন্ডিয়া, প্রাচীন ভারতের ম্যাথমেটিশিয়ান কে ছিলেন? আর্যভট্ট ছিলেন। এখানে যে বাকি অপশন গুলো রয়েছে দেখো, কলহন, রুদ্রসেন এবং আবুল ফজল। কলহন কে ছিলেন? কলহন হচ্ছে রাজতরঙ্গিনীর লেখক, যেখান থেকে আমরা কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানতে পারি। এরপর দেখো রয়েছে রুদ্রসেন। রুদ্রসেন কে ছিলেন? রুদ্রসেন ছিলেন ওয়েস্টার্ন যে সাত্রাপ বংশ বা ভাকাতাকা বংশের একজন রাজা ছিলেন রুদ্রসেন। এবং আবুল ফজল ছিল আকবরনামার রচয়িতা, বা যেটাকে আইনি আকবরী, এবং আকবরনামার রচয়িতা ছিল কে? আবুল ফজল। এরপর দেখো নেক্সট আছে কি, এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন। এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন এটা কে, কার, কে করেছিল? হরিসেন। হরিসেন কে? হরিসেন কে ছিলেন? হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। হ্যাঁ। এবারে বাকি যে অপশন গুলো রয়েছে দেখো, রবি কীর্তি, রুদ্রদমন এবং বানভট্ট। রবি কীর্তি কে ছিলেন? রবি কীর্তি চালুক্য বংশের রাজা দ্বিতীয় পুলকেশী, হ্যাঁ দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন। এবং তার তৈরি করা হচ্ছে আইহোল প্রশস্তি বা আইহোল ইনস্ক্রিপশন। তারপর হচ্ছে দেখো রুদ্রদমন, শক রাজা ছিলেন রুদ্রদমন। এবং বানভট্ট রয়েছে লাস্ট অপশন। বানভট্ট কে ছিলেন? বানভট্ট ছিল হর্ষবর্ধনের সভাকবি, যার লেখা দুটো গ্রন্থের নাম কি? কাদম্বরী এবং হর্ষচরিত। চলে যাবো নেক্সট কোয়েশ্চেন। অঙ্করভাট টেম্পল, অঙ্করভাট ওয়াজ বিল্ড বাই, অঙ্করভাট একটা মন্দির যেটা কে প্রতিষ্ঠা করেছিল? যারা গুগল মিটে জয়েন করেছো তারা একটু তোমাদের সাইড গুলো মিউট রাখবে, মানে যাদের সাউন্ড আসে, যারা অ্যান্সার বলছো সাউন্ডটা যেন না আসে, বাইরের সাউন্ডটা। এবার দেখো, অঙ্করভাট ওয়াজ বিল্ড বাই, অঙ্করভাট তৈরি করেছে, অঙ্করভাটের যে মন্দির সেটা কে তৈরি করেছিলেন? সেটি তৈরি সূর্য বর্মন তৈরি করেছিলেন। এই অঙ্করভাট যে মন্দিরটা রয়েছে এটা বিশ্বের বৃহত্তম যে ধর্মীয় স্মৃতিস্তম্ভ, সব থেকে দ্বিতীয় বৃহত্তম স্মৃতিস্তম্ভ বলে একটা, এটা দ্বাদশ শতাব্দীর প্রথম দিকে কম্বোডিয়ার খেমার রাজা ছিল সেই সময়, দ্বিতীয় সূর্যবর্মন এটা প্রতিষ্ঠা করেছিল। মেনলি এটা তৈরি করা হয়েছিল ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে। এবং ধীরে ধীরে অঙ্করভাট টেম্পলটা বিষ্ণুর মন্দির হিসেবে তৈরি হলেও কিন্তু এটা ধীরে ধীরে বৌদ্ধ তীর্থস্থানে রূপান্তরিত হয়। এনসিয়েন্ট হিস্ট্রি থেকে দেখো আমাদের যে 2000 সালের কোয়েশ্চেনটা আমরা দেখলাম, এখানে 6টি কোয়েশ্চেন কিন্তু এনসিয়েন্ট হিস্ট্রি থেকে পড়েছিল। এরপরে আমরা চলে যাবো 2001 সালের কোয়েশ্চেন আছে। দেখো ফার্স্ট কোয়েশ্চেন আছে, এটা ফাইনেস্ট স্পেসিমেন অফ পল্লব আর্কিটেকচার। ফাইনেস্ট স্পেসিমেন পল্লব, মহাবলীপুরম,
হ্রদ মন্দির। দেখো বাকি চারটে যে অপশন রয়েছে, এটা হচ্ছে এই যে মাদুরাইয়ের যে টেম্পল রয়েছে সেটা হচ্ছে মীনাক্ষী আরমান টেম্পল, এবং এটা দ্রাভিডিয়ান যে আর্কিটেকচার তার একটা সুন্দর উদাহরণ হচ্ছে মাদুরাইয়ের যে টেম্পল গুলো। তাছাড়া তাঞ্জোরের মন্দির, তাঞ্জোরের যে মন্দিরগুলো রয়েছে, তাঞ্জোর এখানে দ্রাবিড়িয়ান আর্কিটেকচার, এইগুলো প্রতিষ্ঠাতা হচ্ছে কে, চোল বংশের রাজা, প্রথম রাজা। তারপরে কোয়েশ্চেন কৈলাসনাথ টেম্পল অ্যাট ইলোরা, ইলোরার যে 16তম রক কাট রয়েছে, 16 নম্বর কেভ রয়েছে, সেখানে রয়েছে কৈলাসনাথ টেম্পল। এবং এখানে রাজা কৃষ্ণ, এই কৃষ্ণ রাষ্ট্রকূট বংশের রাজা এটা তৈরি করেছিলেন। ঠিক আছে, আর আমাদের এখানে অ্যান্সার হয়ে গেল রথ টেম্পল অফ মহাবলীপুরম। এই যে মহাবলীপুরমের যে রথ টেম্পল, এটা প্রতিষ্ঠা করেছিল কে, নরসিংহ বর্মন ওয়ান, পল্লব বংশের রাজা। এটা হচ্ছে তামিলনাড়ুর যে করমণ্ডল উপকূল রয়েছে, এই করমণ্ডল উপকূলে এটা অবস্থিত। ঠিক আছে, আমরা নেক্সট কোয়েশ্চেন, এখান থেকে পরের কোয়েশ্চেন চলে যাব। পরের কোয়েশ্চেন আছে গ্রেটেস্ট স্কলার অফ মেডিকেল সায়েন্স ডিউরিং গুপ্ত এজ, মানে গুপ্ত আমরা সময় মেডিকেল সায়েন্স যা ছিল, চড়ক। ঠিক আছে, এই সময়ে এই চড়ক ছাড়াও আরো দুজন গুরুত্বপূর্ণ মেডিকেল সায়েন্সের ব্যক্তিত্ব হলেন সুশ্রুত এবং ধনন্তরী। এবং এই যে ভট্ট বা বান বা ভাগবত, দেখো বান এখানে বানা বলতে বলা হচ্ছে বান ভট্টকে। ঠিক আছে, যে হর্ষচরিতা এবং কাদম্বরীর রচয়িতা, যিনি চিকিৎসা শাস্ত্রের সঙ্গে তার কোনো লিঙ্কেজ নেই। এবারে যে বাঘভট্ট, বাঘভট্ট কে ছিলেন, এই বাঘভট্ট ছিল অষ্টাঙ্গ সংগ্রহ এবং অষ্টাঙ্গ হৃদয়ম, এগুলো রচনা করেছিলেন। এই যে এখানে তিনি হচ্ছেন গুপ্ত যুগের সমসাময়িক বা তারও কিছু পরে এগুলো রচনা করেছিলেন বলে ধরা হয়। অষ্টাঙ্গ সংগ্রহ আর অষ্টাঙ্গ হৃদয়ম, ভাগবতের লেখা গ্রন্থগুলো হচ্ছে অষ্টাঙ্গ সংগ্রহ এবং অষ্টাঙ্গ হৃদয়ম। লিখে নিয়েছো? হৃদয়ম। দেখো পরের কোয়েশ্চেন আছে বুদ্ধিস্ট ডক্ট্রিনস আর কন্টেইন ইন, বুদ্ধিস্ট যে ডক্ট্রিন সেটা না, না জাতক নয়, এখানে হচ্ছে এই ধম্মপদ। কেন ধম্মপদ অ্যান্সারটা হচ্ছে, দেখো বলছি। দেখো ধম্মপদ হচ্ছে একটা বৌদ্ধ ধর্মের একটা একটা প্রাচীন ধর্মগ্রন্থ। এখানে বুদ্ধের যে মৌলিক মতবাদ রয়েছে এবং বাণী যে সমূহগুলো রয়েছে সেখানে পদ্য আকারে সংরক্ষিত হয়েছে এই ধর্মপদে। এবারে জাতক কি, জাতক হচ্ছে গৌতম বুদ্ধের যে বিভিন্ন রূপ, কিছু জায়গায় মানুষ পশু উভয় রূপে যে পুনর্জন্মের বিবরণ সেটা রয়েছে জাতকে। এবারে শতপথ, শতপথ হচ্ছে শতপথ ব্রাহ্মণের কথা বলা হয়েছে এখানে, যেখানে আচার অনুষ্ঠান পুরাণ ধর্মতত্ত্ব, এটা হিন্দু একটা গদ্য গ্রন্থ। এবং উপনিষদ, উপনিষদ হচ্ছে কি, এখানে দার্শনিক হিন্দু ধর্মগ্রন্থ, যেখানে হিন্দুদের যে তাত্ত্বিক ভিত্তিটা সেটা তৈরি করা হয়েছিল। এটা হচ্ছে বুদ্ধিস্ট ডক্ট্রিন। তাহলে এখানে আমার অ্যান্সার হবে ধর্মপদ। বাকি তিনটে জাতকে বৌদ্ধ ধর্মের সঙ্গে রিলেশন থাকলেও এখানে কিন্তু এই যে পুনর্জন্মের বিবরণ, মানুষ যে পশু এবং উভয় রূপে আচরণ করতো সেটা বিবরণ রয়েছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি ধর্মপদ। হ্যাঁ, না পিটকে নয়, পিটক তো তিনটে পিটক। পরের কোয়েশ্চেন আছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ ইনফরমেশন ফর দ্য মিউনিসিপাল অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য সিটি পাটলিপুত্র এন্ড দ্য মৌর্যান এম্পায়ার, কি হবে? না, অ্যাডমিনিস্ট্রেশন সিটি পাটলিপুত্রে এখানে পাওয়া যায় মেনলি অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র, অর্থশাস্ত্রে কি কি রয়েছে দেখো, অর্থশাস্ত্রে আলোচনা করা হয়েছে রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি, সামরিক কৌশল, মৌর্য প্রশাসনিক ব্যবস্থা, এইগুলোর উপরে এই যে মৌর্য প্রশাসনিক ব্যবস্থা, অর্থাৎ এখানে মিউনিসিপ্যালিটির যে কনসেপশনটা এখানে এসছে। বাকি যে অপশনগুলো দেখা রয়েছে ইন্ডিকা, ইন্ডিকাতে আমরা মেনলি একটু আগে বললাম মেগাস্তিনিসের লেখা, এখানে বর্ণ প্রথার কথা আমরা পাই। এখানে
আমাদের যে ক্লাসগুলোকে 7টি ভাগে ভাগ করা হয়েছে। ফিলোসফার্স, ফার্মার্স, হার্টসম্যান অ্যান্ড হান্টার্স, আর্টিসানস অ্যান্ড ট্রেডার্স, সোলজার্স, ওভারসিয়ার্স, কাউন্সিলর অ্যান্ড অ্যানসেস্টর। ঠিক আছে? এবং মুদ্রা রাক্ষস কার লেখা? বিশাখ দত্তের লেখা। এটা একটা রাজনৈতিক নাটক। ঠিক আছে? এটা গুপ্ত যুগের, পরবর্তী গুপ্ত যুগের একটা নাটক, এবং এখানে এই চন্দ্রগুপ্ত মৌর্য থেকে সিংহাসন আরোহণ থেকে শুরু করে একেবারে চাণক্য কিভাবে নন্দ রাজাদের পরাজিত করে বিভিন্ন যে কৌশল অবলম্বন করেছিল সেটা কিন্তু এই মুদ্রা রাক্ষসে উল্লেখ রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং গড ডাজ নট বিলং টু ঋগ বেদিক পিরিয়ড? তাহলে এখানে হ্যাঁ, শিব ছিল। তাহলে দেখো এখানে ইন্দ্র হচ্ছে কিসের দেবতা? রেন, স্টর্ম, ওয়ার, যুদ্ধের দেবতা। মারুত হচ্ছে কিসের দেবতা? ঝড়ের দেবতা বলা হয় মারুতকে। এবং অদিতি হচ্ছেন দেবতাদের বিশ্বজননী মাতা বা অনন্তকালের দেবী বলা হয় এই অদিতিকে। পরের কোয়েশ্চেন দেখো, হুজ কন্টেম্পোরারি ওয়াজ ফেমাস গ্রামারিয়ান পতঞ্জলি? পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? পতঞ্জলি ছিলেন পুষ্যমিত্র শুঙ্গের সমসাময়িক। এবং এখানে যে বাকি অপশনগুলো, অগ্নিমিত্র শুঙ্গ কে ছিলেন? অগ্নিমিত্র শুঙ্গ ছিলেন পুষ্যমিত্র শুঙ্গের পুত্র। এবং যে মালবিকাগ্নি মিত্রম যে নাটকটা রয়েছে তার হিরো হচ্ছে এই অগ্নিমিত্র শুঙ্গ। তারপরে বাসুদেব কর্ণ বংশের প্রতিষ্ঠাতা, যিনি শুঙ্গ বংশের শেষ রাজা দেবাহুতি করে সিংহাসন দখল করেছিলেন। এবং সাতবাহন বংশের রাজা হচ্ছে গৌতমী পুত্র সাতকর্ণী। পরের কোয়েশ্চেন দেখো কি আছে, চালুক্য এস্টাবলিশ দেয়ার এম্পায়ার? চালুক্যরা কোথায় তাদের সাম্রাজ্যটা প্রতিষ্ঠা করেছিল? চালুক্যরা তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল কোথায়? পরের কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট পার্ট অফ ত্রিপিটক? ত্রিপিটকের অংশ কোনটি নয়? জাতক। আমরা তাহলে বিনয় পিটক, সুক্ত পিটক, অভিধর্ম পিটক, তিনটে নিয়ে পিটক, তাহলে এখানে অ্যান্সার হবে জাতক। জাতক আমি একটু আগে বললাম, যেখানে লোককথা, উপকথার কথা বলা হয়েছে, বুদ্ধের পুনর্জন্ম যে জীবনের বিবরণ সেটা রয়েছে। বিনয় পিটকে কি রয়েছে? যেটাকে বলা হয় বাস্কেট। এই যে বিনয় পিটক, যেটাকে বাস্কেট অফ ডিসিপ্লিন বলা হয়। বাস্কেট অফ ডিসিপ্লিন বলা হয় বিনয় পিটককে। যেখানে কি রয়েছে? যেখানে শৃঙ্খলা, বাংলা অর্থ শৃঙ্খলার ঝুড়ি। একজন ভিক্ষু এবং ভিক্ষুকীদের যে সংঘের যে নিয়মগুলো, সংঘের যে বিধিবিধানগুলো, সেখানে এই কথাগুলো বলা হয়েছে। এবার দেখো পরের প্রশ্ন আছে সুত্ত পিটক। সুত্ত পিটককে কি বলা হয়? বাস্কেট অফ ডিসকোর্সেস, অর্থাৎ ডিসকোর্সেস বলতে কি? উপদেশের ঝুড়ি। এখানে যে গৌতম বুদ্ধ এবং তার প্রধান শিষ্যদের যে প্রকৃত শিক্ষা, ধর্মোপদেশ এবং বিভিন্ন যে কথোপকথন, সেগুলো সংকলিত রয়েছে কোথায়? সেগুলো সংকলিত রয়েছে সুত্ত পিটকে। এবং অভিধর্ম পিটককে কি বলা হয়? বাস্কেট অফ স্পেশাল অর ফার্দার ডক্ট্রিন, অর্থাৎ অতিরিক্ত মতবাদের ঝুড়ি। অর্থাৎ যেখানে বৌদ্ধ শিক্ষার যে পাণ্ডিত্যপূর্ণ এবং অধিবিদ্যাগত যে পদ্ধতিকরণগুলো রয়েছে সেগুলো আলোচনা করা হয়েছে কোথায়? অভিধর্ম পিটকে। পরের কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং আর ট্রু উইথ দ্য রিগার্ড অফ গান্ধারা স্কুল অফ আর্ট? কোনটা গান্ধার স্কুল আর্ট সম্পর্কে সত্য? দেখো এখানে অপশন কি কি দিয়েছে। বুদ্ধস ফিগার অ্যাপিয়ার্স হিয়ার ফর দ্য ফার্স্ট টাইম, ইটস ক্রাফটসম্যান ইউজড হোয়াইট স্টোন টু মেক ইমেজেস, it was also known as Greco-Buddhist art, its figure superior to Mathura school of art। দেখো ফার্স্ট যে অপশনটা দিয়েছে যে বুদ্ধিস্ট ফিগার অ্যাপিয়ার্স হিয়ার ফর দ্য ফার্স্ট টাইম, হ্যাঁ এটা কারেক্ট। কারণ এখানে যে গান্ধারা আর্টে, এখানে কিন্তু প্রথম বুদ্ধের যে প্রথম মানব প্রতিকৃতি এটা তৈরি করেছিল গান্ধারা আর্টে। ইট ক্রাফটসম্যান ইউজ হোয়াইট স্টোন অ্যান্ড মেক ইমেজেস। এই যে কারিগররা মূর্তি তৈরিতে সাদা পাথরের ব্যবহার করতেন। এখানে নীল ধূসর যে সিট, এটাও কিন্তু গান্ধার যে স্কুল অফ আর্ট তাদের কিন্তু একটা দুর্দান্ত সৃষ্টি। পরের কোয়েশ্চেন, পরের অপশন দিয়েছে ইট ওয়াজ অলসো নোন অ্যাজ গ্রেকো বুদ্ধিস্ট আর্ট। এটা গ্রেকো বুদ্ধিস্ট শিল্প নামেও পরিচিত গান্ধারা শিল্প। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি 1, 2, 3। এবারে 3 নম্বর অপশনটা, 4 নম্বর যে মথুরা শিল্পকলা কিন্তু এই বৌদ্ধ ধর্মের সঙ্গে কোনো রিলেশন নেই। এখানে মেইনলি
মথুরা শিল্পকলা, ভারতীয় ঐতিহ্য এবং গান্ধার শিল্পকলা বা হেলেনিস্টিক যে বস্তুবাদ তার উপরে গুরুত্ব দেওয়া হয়েছিল। এগুলো কোনোটাই তোমার কিন্তু এর সঙ্গে এই যে বৌদ্ধ গান্ধারা স্কুল অফ আর্টের সঙ্গে কিন্তু মথুরা স্কুল অফ আর্টের রিলেশন নেই। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট, হুম ডাজ দ্য গায়ত্রী মন্ত্র ইন ঋগ্বেদা অ্যাড্রেস? কাকে ডেডিকেট করা হয়েছে ঋগ্বেদে? সাবিত্রীকে। এবং এটা রচনা করেছিলেন কে? বিশ্বামিত্র মুনি এটা রচনা করেছিলেন। এটা ঋগ্বেদের যে রয়েছে, যে শ্লোক রয়েছে 360-10, এই শ্লোকে এটা রয়েছে। এখানে যে সৌর দেবতা দেবী সাবিত্রীকে উৎসর্গীকৃত করা হয়েছে এটা। পরের কোয়েশ্চেন কি রয়েছে? পরের কোয়েশ্চেন দেখো, অ্যাকর্ডিং টু বুদ্ধিস্ট ট্রেডিশন চন্দ্রগুপ্ত মৌর্য বিলং টু মরিয় ট্রাইবস অফ, কি হবে? হ্যাঁ, ক্ষত্রিয়। বৌদ্ধ ট্রেডিশন, সেখানে চন্দ্রগুপ্ত মৌর্যকে বলা হয়েছে কি? চন্দ্রগুপ্ত মৌর্যকে বলা হয়েছে ক্ষত্রিয়। এবং এই যে শূদ্র, ব্রাহ্মণিক্যাল যে ট্রেডিশন রয়েছে, ব্রাহ্মণিক্যাল যে রয়েছে, সেখানে চন্দ্রগুপ্ত মৌর্যদের বলা হয়েছে কি? শূদ্র। এবং এখানে যে মুদ্রারাক্ষস নাটক, সেখানে চন্দ্রগুপ্ত মৌর্য বংশের রাজা বা চন্দ্রগুপ্ত মৌর্যকে বৃষল বা নিচু বংশজাত কি বলা হয়েছে? বৃষল বা নিচু বংশজাত বলে বর্ণনা করা হয়েছে। এবং এখানে বিভিন্ন যে ভাষাকার মনে করেন যেখানে এই চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন কোন এক শূদ্র নারীর পুত্র, যেটা হচ্ছে কি ব্রাহ্মণিক্যাল ট্রেডিশন অনুযায়ী বলা হচ্ছে। এবং কিছু কিছু ঐতিহাসিক যারা চন্দ্রগুপ্ত মৌর্যকে বলছেন বৈশ্য, কারণ এই যে বৈশ্য বংশোদ্ভূতের কথা বলেন তারা, কারণ এই ময়ূর পালক বা পশুপালক সম্প্রদায়ের সঙ্গে যুক্ত ছিলেন, এই জন্য বৈশ্য। এবং কোথাও চন্দ্রগুপ্ত মৌর্যকে ব্রাহ্মণের সঙ্গে কোথাও কিন্তু রিলেশন নেই। তাহলে অ্যান্সার হয়ে গেল কি? ক্ষত্রিয়। পরের কোয়েশ্চেন দেখা যাচ্ছে, দ্য অরিজিনাল নেম অফ দ্য সেক্ট হুইচ লেটার কেম টু বি জৈন নোন অ্যাজ, কি হবে? না, চীনা বা জিন। দেখো কেন জিন? নির্গ্রন্থ বলা হয়। কোয়েশ্চেনটা কি বলা হয়েছে? অরিজিনাল সেক্ট হুইচ লেটার কেম টু বি নোন অ্যাজ জৈন। এই জিনা থেকে এসছে। দেখো জিনা এটা হচ্ছে একটা সংস্কৃত শব্দ, যেখানে বলা হচ্ছে যে সকল বন্ধন থেকে মুক্ত। এই জিনা শব্দের অর্থ কি? সকল বন্ধন থেকে মুক্ত, অর্থাৎ যারা পার্থিব আসক্তি ত্যাগ করেছেন। অর্থাৎ জিন, এই যে এর যারা অনুসারী, জিন শব্দের অর্থ বিজয়, এর শিক্ষাটা গ্রহণ করেছিলেন। এবং পরবর্তীকালে এই জিনা থেকে জৈন ধর্মের কথা বলা হতো। জিনা শব্দের অর্থ হচ্ছে সকল বন্ধন থেকে মুক্ত, অর্থাৎ যারা পার্থিব আসক্তি ত্যাগ করেছেন, যারা পার্থিব আসক্তি ত্যাগ করেছেন। লিখে নিয়েছো? এবার এই নির্গ্রন্থ, তোমরা অনেকে নির্গ্রন্থ বলছো। এই যে নির্গ্রন্থ কিন্তু পরে, ঠিক আছে? এই যে যখন তারা জৈন থেকে নির্গ্রন্থ, তাদেরকে কেন বলা হতো বলতো? কেউ একদম, তার কোনো বস্ত্র পরিধান করতেন না, তার জন্য তাদেরকে বলা হতো নির্গ্রন্থ। পরের কোয়েশ্চেন দেখো আছে, কলিঙ্গ যুদ্ধ কোথায় উল্লেখ রয়েছে? কত নম্বর? 13 নম্বর যে রক এডিক্ট রয়েছে সেখানে বলা রয়েছে কি? এই কলিঙ্গ যুদ্ধের কথা উল্লেখ রয়েছে। এই সম্রাট অশোকের যে 14টা শিলালিপি রয়েছে, এই 14টা শিলালিপি, মেন প্রধান যে শিলালিপি রয়েছে, সেখানে যেমন প্রথম শিলালিপিতে যে পশু জবাই, পশু কাটা, পশু হত্যা এবং রাজকীয় উৎসব, এগুলো বলি পশু হত্যা নিষিদ্ধের কথা বলা হয়। দ্বিতীয় শিলালিপি রয়েছে যে চোল, পাণ্ড্য, গ্রিক, এখানে যে মানুষ এবং পশু চিকিৎসার রূপরেখা দেয় এবং এই জায়গাগুলোকে দখলের কথা বলে। থার্ড শিলালিপিতে কি রয়েছে? যেখানে যুক্ত প্রাদেশে এবং রাজুকদের কথা বলা হয়েছে। চতুর্থ, যেখানে ভেরিঘোষ এবং ধর্মঘোষের কথা উল্লেখ রয়েছে। পঞ্চম শিলালিপি ধর্ম মহামাত্যের কথা উল্লেখ রয়েছে। ষষ্ঠ শিলালিপিতে কি রয়েছে? প্রজাদের কল্যাণের জন্য তিনি সর্বদা সচেষ্ট থাকবেন, সেটা বলা রয়েছে। এরকম যে 14টা শিলালিপি, তার মধ্যে যে 13তম শিলালিপি রয়েছে সেগুলো এখানে বলা রয়েছে। এবং ভাবরু রক এডিক্ট, এই ভাবরু রক এডিক্টে কি বলা রয়েছে? এই ভাবরু যে রক এডিক্টটা,
এখানে মেনলি এই যে কলকাতা সংলগ্ন এর অলরেডি এখানেও কিছু কিছু জিনিস এখানে কিন্তু মেনলি বর্ণনা করা রয়েছে এই ভাবরু রকের দিক থেকে। দেখো তারপরের কোয়েশ্চেন আছে হু ওয়াজ দ্য ফার্স্ট রুলার মেক ল্যান্ড গ্র্যান্টস টু দ্য ব্রাহ্মণস? কি হবে? সাতবাহনরা এটা প্রথম শুরু করেছিল। পরের কোয়েশ্চেন দেখো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বিলংস টু দ্য, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কোন সময়ের? না, নিওলিথিক যুগে হচ্ছে এটা। দেখো প্যালিওলিথিক এজ হচ্ছে 5,00,000 থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ, এখানে মেসোলিথিক হচ্ছে 10,000 থেকে 6,000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে, এবং নিওলিথিক হচ্ছে 6,000 থেকে, যে সময়ে এই সিন্ধু সভ্যতা গড়ে উঠেছে, এবং চ্যালকোলিথিক হচ্ছে 3,000 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। পরের কোয়েশ্চেন, দিব্য ওয়াজ দ্য লিডার অফ, কোন দিব্য কোন বিদ্রোহের নেতা ছিলেন দিব্য? কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন কে? দিব্য। তাহলে এই যে কৈবর্ত বিদ্রোহ কাদের সময় হয়েছিল? পাল যুগে হয়েছিল। বলতে পারবো কোন পাল রাজার সময় এটা মেনলি হয়েছিল? দ্বিতীয় মহিপাল। দ্বিতীয় মহিপালকে সরিয়ে বরেন্দ্রজি রিজিয়নটা সেটা কিন্তু এটা দখল করেছিল। পরের কোয়েশ্চেন দেখো আছে যে অশোকান যে শিলালিপি এটা কে পাঠোদ্ধার করেন? জেমস প্রিন্সেপ। কত সালে পাঠোদ্ধার করেছিলেন? 1837 খ্রিস্টাব্দে এটাকে পাঠোদ্ধার করেছিলেন। এবার দেখো সন্ধ্যাকর নন্দী কে ছিলেন? কাদের সময় ছিল সন্ধ্যাকর নন্দী? রামচরিতের রচয়িতা পাল যুগের ছিলেন। এবং এই যে রামচরিত যেটা রচিত হয়েছিল, এই রামচরিতটা রচিত হয়েছিল পাল রাজা মদন পালের পৃষ্ঠপোষকতায় এটা রচিত হয়েছে। এখানে রাজা রামপালের যে রাজত্বকাল সেখানে কিন্তু এটা বর্ণনা করা রয়েছে। পরের কোয়েশ্চেন দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পায়ার অফ ইন্ডিয়া? প্রথম ঐতিহাসিক সম্রাট কে? প্রথম ঐতিহাসিক সম্রাট হচ্ছে না, বিম্বিসার নয়, এটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। কারণ এই চন্দ্রগুপ্ত মৌর্যকে কেন ঐতিহাসিক সম্রাট বলা হয়? কারণ হচ্ছে এই প্রথমবার ভারতীয় উপমহাদেশের যে বিভিন্ন অংশগুলোকে, সেই জায়গাগুলোকে দখল করেছিলেন, ঠিক আছে, এবং এই জন্যই তাকে প্রথম ঐতিহাসিক সম্রাট বলা হয়। এবং এই চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু কে ছিলেন, মেন্টর কে ছিলেন? চাণক্য বা কৌটিল্য, যার সহায়তায় যিনি নন্দ বংশকে উৎখাত করেছিলেন, এবং যিনি বাংলা আসাম থেকে একেবারে পশ্চিমে আফগানিস্তান বালুচিস্তান পর্যন্ত তার পুরো সাম্রাজ্যটাকে বিস্তার লাভ করেছিল। এবং বিম্বিসার কে ছিলেন? বিম্বিসার ছিলেন প্রথম রাজবংশের প্রতিষ্ঠাতা। প্রথম রাজবংশ কি মগধের বুকে? কর্ষাঙ্ক বংশ। এবং মহাপদ্মনন্দ কে ছিলেন? নন্দ বংশের প্রতিষ্ঠাতা। এবং এই যে মহাপদ্মনন্দ, এই মহাপদ্মনন্দকে বলা হয় কি প্রথম উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট। বুঝেছো? এরপরে দেখো পরের কোয়েশ্চেন আছে ফোক ওয়াকিং। এই যে এই কোয়েশ্চেনটা আমরা একটু আগে আলোচনা করলাম। ফোক ওয়াকিং এর রচয়িতা কে? আমি এটা ডিটেলস আলোচনা করছি না, সবাই জানো। ইত সিং সম্পর্কে বললাম, ফাইয়েন সম্পর্কে বললাম, মেগাস্তিনিস। এর পরের কোয়েশ্চেন আছে ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়? চাণক্যকে বলা হয়। তার নানা ফড়নবিস কে ছিলেন? চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত একজনই, ঠিক আছে, তাকে বলা হয় ইন্ডিয়ান মেকিয়াভেলি। নানা ফড়নবিস কাকে বলা হয়? নানা ফড়নবিস হচ্ছে তৃতীয় পানিপথের যুদ্ধের সময় যিনি একটা মন্ত্রী ছিলেন, এবং মারাঠা সাম্রাজ্যকে তৃতীয় পানিপথের যে যুদ্ধ হয়েছিল সেখানে তিনি মারাঠা সাম্রাজ্য স্থিতিশীল অবস্থায় নিয়ে গেছিলেন। এরপরে দেখো আবুল ফজল, জানো আবুল ফজল আকবর আমার রচয়িতা, মুঘল সাম্রাজ্যের একজন ব্যক্তিত্ব। এবং আলীবর্দী খাঁ ছিলেন বাংলা, বিহার এবং উড়িষ্যার একজন নবাব, যিনি
মারাঠাদের বিরুদ্ধে সফলভাবে রাজ্যটাকে রক্ষা করেছিলেন। তারপর বাংলার প্রথম ইন্ডিপেন্ডেন্ট শাসক কে ছিলেন? শশাঙ্ক ছিলেন। হ্যাঁ, এবং বাকি যে অপশন, রাজা গণেশ কে ছিলেন? এই রাজা গণেশ ছিলেন এই ইলিয়াস শাহী বংশ, হ্যাঁ, ইলিয়াস শাহী বংশের পর একমাত্র হিন্দু রাজা, এবং পরবর্তীকালে তিনি তার সাম্রাজ্য ধরে রাখার জন্য তার পুত্র যদুকে, তিনি যদু মুসলিম ধর্ম গ্রহণ করে, এই যদুর নামকরণ হয় জালালউদ্দিন মোহাম্মদ। গোপাল ছিলেন পাল বংশের রাজা। আর মহাসেনগুপ্ত পরবর্তী গুপ্ত যুগের একজন রাজা, 562 থেকে 601 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন, এবং তিনি মগধ এবং মালব রিজিয়নের রাজা ছিলেন, এবং তিনি কামরূপের যে রাজা সুস্থিত বর্মাকে পরাজিত করে তার রাজ্যটা একেবারে ব্রহ্মপুত্র নদী পর্যন্ত তিনি বিস্তার লাভ করিয়েছিলেন। তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল কি? শশাঙ্ক। তাহলে হু ইজ নোন অ্যাজ কুনিক? অজাতশত্রু। বা বলতো অজাতশত্রুকে কেন কুনিক বলা হয়? এই অজাতশত্রুকে কুনিক বলার কারণ তিনি খুব শৈশবে আঙ্গুলে আঘাত পেয়েছিল, তার জন্য একে কুনিক যে উপাধি বা কুনিকা যে উপাধিটি তাকে দেওয়া হয়। তারপর বিম্বিসারের উপাধি কি ছিল? শ্রেণিক বা শ্রেণীয়। বিন্দুসারের কি ছিল? অমিত্র। হুম, বলো। অমিত্রঘাত। বিম্বিসার শ্রেণীয় বা শ্রেণিক। পরের কোয়েশ্চেন আছে দেখো, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ সাতবাহন ডাইনাস্টি? সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? সূর্য সিদ্ধান্ত কার লেখা? বরাহমিহির। আর্যভট্টের লেখা হচ্ছে আর্য ভাটিয়া, যেটা একটা, এই যে আর্য ভাটিয়া যে গ্রন্থটা পঞ্চম শতাব্দী, খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে এইটা গণিত এবং জ্যোতির্বিদ্যার উপর আর্য ভাটিয়াটা লিখেছিলেন আর্যভট্ট। এবং সূর্য সিদ্ধান্ত বরাহমিহিরের লেখা। ঠিক আছে, এক মিনিট দাঁড়াও। ও সরি, আমি পঞ্চ সিদ্ধান্ত, সরি এটা অ্যান্সার, এটা আর্যভট্ট হবে, সরি আমার ভুল। আর পঞ্চ সিদ্ধান্তিকা আর বৃহৎ সংগীতে এটা হচ্ছে বরাহমিহিরের। তাহলে এটা অ্যান্সার হলো সূর্য সিদ্ধান্ত হচ্ছে আর্যভট্ট। এবং এই যে বৃহৎ সংগীতা এবং পঞ্চ সিদ্ধান্তিকা রচনা করেছিল, এই বৃহৎ সংগীতে যে বিশ্বকোষীয় একটা গ্রন্থ, যেখানে গ্রহের গতিবিধি, গ্রহণ, স্থাপত্য, আবহাওয়া, এগুলো সম্পর্কে জানতে পারি। তাহলে বড় রুচির লেখা গ্রন্থের নাম কি? এই বড় রুচির লেখা গ্রন্থের নাম হচ্ছে প্রাকৃত প্রকাশা। প্রাকৃত প্রকাশা। এই প্রাকৃত প্রকাশা এখানে ব্যাকরণের উপর সব থেকে প্রামাণ্য গ্রন্থ হিসেবে ধরা হয় প্রাকৃত প্রকাশাকে, প্রাকৃত ব্যাকরণের প্রামাণ্য গ্রন্থ। আর সুশ্রুতের লেখা গ্রন্থের নাম কি? সুশ্রুত সংহিতা। সুশ্রুত সংহিতার লেখা হচ্ছে সুশ্রুতের লেখা হচ্ছে সুশ্রুত সংহিতা, যেখানে এটা একটা প্রাচীন চিকিৎসা গ্রন্থ, যেখানে বিভিন্ন অস্ত্রোপচার বা অপারেশন এই সম্পর্কে বিশদে বিবরণ কিন্তু দেওয়া রয়েছে। পরে কোয়েশ্চেন, হু অ্যামং দ্য ফলোইং কিংস পারফর্মড অশ্বমেধ স্যাক্রিফাইস? অশ্বমেধ যজ্ঞ কে করেছিল? দ্বিতীয় পুলকেশী। তাহলে বলো তো, দ্বিতীয় পুলকেশী অশ্বমেধ যজ্ঞ করেছিল। প্রথম অশ্বমেধ ঐতিহাসিক ডকুমেন্টেড রয়েছে, প্রথম
অশ্বমেধ যজ্ঞ কে করেছিল? প্রথম অশ্বমেধ যজ্ঞ কে করেছিল? বলো। পুষ্যামিত্র শুঙ্গ। তাহলে এই পুষ্যামিত্র শুঙ্গ ছাড়াও আর কে কে অশ্বমেধ যজ্ঞ করেছিল? এই পুষ্যামিত্র শুঙ্গ ছাড়াও বলতে পারবে? সমুদ্রগুপ্ত, প্রথম গুপ্ত, এরা কিন্তু এই তারপর হচ্ছে প্রথম সাতকর্ণী, প্রথম পর্বসেন, প্রথম পুলকেশী, মহেন্দ্র বর্মন, আদিত্য সেন, এরা কিন্তু কি করেছিল? এরা কিন্তু এই অশ্বমেধ যজ্ঞ করেছিল। মনে রাখবে। এরপর চলে যাব নেক্সট কোয়েশ্চেন। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইজ কল্ড। ইন্দাস ভ্যালি হয় কি? আরবান সিভিলাইজেশন। রুরাল তো বলা হয় না, আরবান বলা হয়। এটা কেন স্টোন এজ বলা হয় না বলতো? কেন প্রস্তর যুগের বলা হয় না? একদম। এটাকে, এটা হচ্ছে এই, এই যে স্টোন, এটা এর পরে মানে প্রস্তর যুগের পরে এখানে ব্রোঞ্জ সরঞ্জাম ব্যবহার শুরু হয়ে গেছে এই সময়। আর আর তোমার সিন্ধু সভ্যতা মানুষেরা তো লোহার ব্যবহার জানতো না। পরের কোয়েশ্চেন। অ্যাকর্ডিং টু সেলোনিস ট্রেডিশন বুদ্ধস পরিনির্মাণ টুক প্লেস। মহাপরিনির্মাণ কত সালে ঘটে? 400। এই যে সিঙ্গলিজ মতামত বলেছে, তার জন্য 483, 483। তাহলে গৌতম বুদ্ধের জন্ম থেকে মৃত্যু, এগুলো একটু জন্ম কত সালে? 563 খ্রিস্টপূর্বাব্দে। গৌতম বুদ্ধের জন্মের সিম্বল কি? পদ্ম এবং ষাঁড়, লোটাস অ্যান্ড বুল। তাহলে বলো তো গৌতম বুদ্ধের যে মহাপরিনিষ্ক্রমণ, রিনাউন্সিয়েশন, এর সিম্বল কি? ঘোড়া। মহাবিনিষ্ক্রমণ, এটা হচ্ছে কি? ঘোড়া। তারপর ধর্মচক্র প্রবর্তন, চক্র বা চাকা। আর মহাপরিনির্বাণের ইয়ে কি সিম্বল? মহাপরিনির্বাণ হচ্ছে স্তূপ। তাহলে বলো তো এই যে ঘটনাগুলো এখানে ঘটেছিল, এই ঘটনাগুলোর মধ্যে কোনগুলো বৈশাখী পূর্ণিমা তিথিতে ঘটে? জন্ম, এনলাইটেনমেন্ট বা নির্বাণ। এই নির্বাণের সিম্বলটা বলা হয়নি না। নির্বাণের সিম্বল কি? বোধি বৃক্ষ, বোধি ট্রি। তিনটে জিনিস পূর্ণিমা তিথিতে ঘটে: জন্ম, এনলাইটেনমেন্ট এবং মৃত্যু বা ডেথ। পরের কোয়েশ্চেন চলে যাব। চারবাক ওয়াজ দ্য নেম অফ রিলিজিয়ান স্কুল অফ থটস। কি হবে? এটা অ্যান্সার হবে। চারবাক ওয়াজ দ্য নেম অফ এ রিলিজিয়াস স্কুল অফ থটস। দেখো এখানে এই চারবাক যে দর্শন, চারবাক হচ্ছে যে বস্তুবাদী এবং নাস্তিক্যবাদী যে দর্শন, সেই শাখার নাম। এবং এটা লোকায়ত দর্শন বা জনগণের দর্শন নামেও পরিচিত। এখানে, এইখানে যে ধর্ম, এই আত্মার ধারণা, পরকালকে প্রত্যাখ্যান করা, এগুলোর পরিবর্তে অভিজ্ঞতা লব্ধ প্রমাণ, ইন্দ্রিয় সুখের অন্বেষণ, এই জিনিসগুলো কিন্তু এখানে আলোচনা করা হয়েছিল। পরের কোয়েশ্চেন। দ্য প্রিন্সিপাল স্যাক্রেড বুক অফ বুদ্ধিস্ট ইজ? ত্রিপিটক। তিনটে পিটক কি কি? বিনয় পিটক, সুত্ত পিটক এবং অভিধর্ম পিটক। এই তিনটে পিটক এখানে রয়েছে। পরের কোয়েশ্চেন। রথ টেম্পল অফ মহাবলীপুরম ওয়াজ কনস্ট্রাক্টেড ইন দ্য রেইন অফ? কার সময়ে? প্রথম নরসিংহ বর্মনের সময়। পরের কোয়েশ্চেন দেখো। হু ওয়াজ দ্য চোল কিং হ্যাভ টু কনকার্ড বেঙ্গল? রাজেন্দ্র চোল। কত সালে বলতে পারবে? রাজেন্দ্র চোলের সময়কাল কত?
1014 থেকে 44 পর্যন্ত। তারপর দেখো পরের কোয়েশ্চেন আছে শকাব্দ। শকাব্দ কত সালে চালু হয়? 78 এডি। তাহলে তখন রাজা কে ছিলেন? কনিষ্ক। বলতো ভারত এটাকে ভারত সরকার একটিকে আমাদের সরকারি পঞ্জিকা হিসাবে গ্রহণ করে কত সালে? 57। 1957 সালে ভারত সরকার এটাকে গ্রহণ করেছিল। পরের কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ সমুদ্রগুপ্ত? সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? হরি সেন। অশ্বঘোষ কে ছিল? কার সময়ের অশ্বঘোষ? বুদ্ধ চরিত্র রচিত কোন যুগে? কোন রাজার সময়? কুষাণ। নাগার্জুন কে ছিলেন? একজন বুদ্ধিস্ট স্কলার ফিলোসোফার কনিষ্কর সময়ে, কুষাণ যুগেরই। আর্যভট্ট কোন যুগের? গুপ্ত যুগের। তিনি ছিলেন ম্যাথমেটিশিয়ান এবং অ্যাস্ট্রোনমার। চন্দ্রগুপ্ত মৌর্য ডিফিটেড। চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করেন। কাকে পরাজিত করেছিল? সেলুকাস। ওম ওম এই পুরু কে ছিলেন? তক্ষশিলার রাজা। তক্ষশিলা বা তক্ষশিলার রাজা। আলেকজান্ডার কে ছিলেন? গ্রিকের রাজা। সেলুকাস আলেকজান্ডারের সেনাপতি। অম্বি এটা বললাম। হ্যাঁ, আলেকজান্ডারের কাছে প্রথম সারেন্ডার করেছিল। পরে কোয়েশ্চেন, হু ডিসকভার্ড দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তাহলে সিন্ধু সভ্যতার, হ্যাঁ রাখাল দাস ব্যানার্জি। তাহলে এই সিন্ধু সভ্যতার সময়কাল কত বলতো? 2500 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে। তাহলে এই হরপ্পা সভ্যতা কোন সভ্যতার সমসাময়িক? মেসোপটেমিয়া আর ইজিপ্ট আর সুমের। বলো তো এই হরপ্পা যে শব্দ সিন্ধু সভ্যতা বলেছেন, হরপ্পা সভ্যতা বলে, হরপ্পা শব্দটা প্রথম কে ব্যবহার করেছিল? হরপ্পা শব্দটি প্রথম ব্যবহার করেন জন মার্শাল। পরের কোয়েশ্চেন, হুইচ মেটাল, বলো। পরের কোয়েশ্চেন, কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার মানুষেরা জানতো না? আর লোহা। আয়রন বা লোহা। বলো তো এই লোহা তো ধাতু ছিল, আর কোন কোন এর বিষয়ের ব্যবহার তারা জানতো না? ধাতু বাদ দিও, ঘোড়ার ব্যবহার জানতো না। হ্যাঁ। তারপর তারা তাদের মন্দির বা উপাসনার সঙ্গে তাদের কোনো রিলেশন ছিল না। বুঝতে পেরেছো? এরপর দেখো, না হ্যাঁ, মন্দির ছিল না, মানে তারা মন্দিরে কোনো উপাসনা করতো না আর কি। পরের কোয়েশ্চেন, ত্রিপিটক ওয়াজ রিটেন ইন, ত্রিপিটক কোন ভাষায় লেখা? ত্রিপিটক হচ্ছে পালি ভাষায় লেখা। তো একটু আগে বললাম তিনটে পিটকের কথা বললাম, আর আলোচনা করছি না। বলতো এই যে তীর্থঙ্কর, মোট কতজন তীর্থঙ্কর ছিল? 24 জন তীর্থঙ্কর ছিল। এই যে 24 জন তীর্থঙ্কর, এই 24 জন তীর্থঙ্করের মধ্যে প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভনাথ। আর শেষ তীর্থঙ্কর? মহাবীর। এই 24 জন তীর্থঙ্করের কিন্তু যে সিম্বল গুলো রয়েছে, এই সিম্বল গুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। বলতে সবগুলো নয়, প্রথম 5 আর শেষ 5। বলতো একমাত্র মহিলা তীর্থঙ্কর কি? মল্লিনাথ।
হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ নন্দ ডাইনাস্টি? নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? মহাপদ্ম নন্দ। তাহলে বিম্বিসার কে ছিলেন? হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। ধননন্দ কে ছিলেন? নন্দবংশ, নন্দবংশের শেষ রাজা। অ্যাকচুয়ালি মহাপদ্ম নন্দের পর তার ৮ জন ছেলে সিংহাসনে বসে। হ্যাঁ, তারপরে ধননন্দ ছিল শেষ রাজা। ধননন্দকে চন্দ্রগুপ্ত ধননন্দকে কার ইয়ে থেকে পরাজিত করেছিল? বলো। না, ধননন্দকে পরাজিত করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য কার সহায়তায়? না, একদম আলেকজান্ডারের সঙ্গে ধননন্দের কোনো ডিরেক্ট যুদ্ধ হয়নি। During which Vedic period the Vedic literature was composed? 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। আর্য বলতে কি বোঝায়? রেস, জাতি। অমিত্র ঘাট কার উপাধি? রিপিটেড কোশ্চেন দেখো। বিন্দুসার। শকেরা কার সময় থেকে শুরু হয়? কনিষ্ক। দেখো একই এই কটা বছর করলে তার মধ্যে কত রিপিটেড কোশ্চেন আসছে। When was মথুরা স্কুল অফ আর্ট ফ্লারিস্ট? কোন সময়ে মথুরা যে স্কুল সেটা কোন সময়ে বিস্তার লাভ করে? না, সাতবাহন। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? শ্রীগুপ্ত। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? গুপ্ত। হু আর দ্য ফাউন্ডার অফ গুপ্ত ডাইনাস্টি? কি হবে? ওটা সাতবাহন। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত হলো। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্র। কে বলেছিল বলতো? ভিনসেন্ট স্মিথ। ঠিক আছে, এবার যে হোয়ার ওয়াজ দ্য ক্যাপিটাল অফ শশাঙ্ক? শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণ সুবর্ণ। ঠিক আছে, আজকে এই পার্টটা করালাম। আবার এই দু একদিনের মধ্যে আরেকটা ক্লাস এই বাকি পার্টটা কমপ্লিট করবো। ঠিক আছে, বলো কারো কোনো কোয়েরি বা কোয়েশ্চেন থাকলে সেটা আমাকে করতে পারো। কোয়েশ্চেন